শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয় নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথি। গল্পের মূল চরিত্রে রয়েছে কথক, কন্ডাক্টর এবং বাবা। চলুন এখন গল্পটা শুনে ফেলা যাক। উফ, ম্যালেরিয়ার মতো ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়া লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যের একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি জেসে জ্বর, জেসে কাঁপুনি। না পারি দাঁড়াতে আর না পারি বসতে, একেবারে ঘাসের উপর পড়লুম শুয়ে। কি শীত বাপরে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সেইভাবেই কিছুক্ষণ ছিল, ভগবানই জানেন। তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখল চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়াটুকু নেই। বুকটা ছ্যাদ করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় আমি পড়ে আছি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি ফিরতেই হবে। অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো। গায়ের ভেতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপাত ধরণী তলে হলো। তবুও থামলুম না, মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললুম। রাত ঝাঁঝা করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঝি পোকা, এমনকি একটা পাহারাওয়ালার নাকও পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধ। তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজও পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিছুটের মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলছি তো চলছি। এই নিস্তব্ধ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইচাই করতে লাগলো। তবুও এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতো চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিল, কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্ব ছুটোছুটি করতে হয়েছিল। আমারও তাই অবস্থা হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, দূর, এইসব কি উদ্ভট কথা ভাবছি আমি? জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়ার সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে। অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য তারা যেন ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে এসে বলে যাচ্ছে, ওই নিঝুম রাতের অজানা মানুষ, এই মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও গো, পালিয়ে যাও।
আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলে আর সেই শব্দগুলো জুতোর ভিতর থেকে চলকে উঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দও পাচ্ছি, কিন্তু কেন জানি না সেই শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নুয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়ল। অস্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিল। এখানটাও তেমনই নির্জন ও তেমনই নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া যাবেই যাবে। খানিক দূরে এগোতে পারলেই লোকজনের সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব কিছু নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ, আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা করে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছেকে দমন করলাম অনেক কষ্টে। নিজে নিজেই বললাম, মন, তুমি শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্টের অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিল। ঘর ঘর করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার কানের দিকেই এগিয়ে আসছে। তারপরেই শুনলুম ভেঁপুর আওয়াজ। ট্যাক্সি নাকি বাস? আহ্লাদে চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলাম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি বুঝি ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক এবং নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা আমার কলকাতার গোলমালি বেঁচে থাক, এ অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে নাকি? কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত ভেঁপু বাজানোরই বা দরকার কি? এ অঞ্চলে সন্ধ্যের পরে ঘুমকাতুরে লোকের কানে তালা পড়ে যাবে যে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র এবং তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা শ্যামবাজার ওয়েলেসনি, ধর্মতলা শ্যামবাজার ওয়েলেসনি, ধর্মতলা শ্যামবাজার ওয়েলেস। না দাদা 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 দাদা, রক্ষে 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 দাদা, কাসুন 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 দাদা। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গুদি মোড়া আসনের উপর গিয়ে ধূপ করে বসে পড়লুম। হোক সে শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুলুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভেতরে ঢুকতেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আরেক অচেনা জগতের মধ্যে প্রবেশ করলাম। বাস ছুটছে, তার ভেপুও বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানালাগুলো সব খোলাও রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলকও পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলুম।
আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনই নির্জন আর নিঃসার, কিন্তু বাতাস কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ মাত্র নেই। বেঁচে আছে খালি আমি, ওই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরেও আর কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে সে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেবু বাজছে বাজছে আর বাজছে, কান যেন ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম, এই যে কন্ডাক্টর, ড্রাইভারকে বারণ করুন না, পথে একটা লোকও নেই, তবু এত হর্ন কেন বাজাচ্ছেন উনি? বারণ করুন প্লিজ। লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার পানে তাকিয়ে রইল। আবার বলল, শুনছ, হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিল না, ড্রাইভারকে হর্ন থামাতেও বলল না। লোকটা সত্যি সত্যি কালা বা বোবা নাকি? কিন্তু না, তাই বা যদি হবে, এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাথা করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলে না। পথের আশেপাশে যে লেডি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে ঘুমোচ্ছিল, তারা সকলেই এই বাসের সাড়া পেতেই তাড়াতাড়ি উঠে ল্যাচ পেটের মধ্যে ঢুকিয়ে মহা ভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। আজকের বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল এই কুকুরগুলোর কাছ থেকেই। তারাও দেখা দিয়ে অদৃশ্য হচ্ছে। কিন্তু কেন এই কুকুরগুলো আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভিতরে কেবল এই একটাই প্রশ্ন জাগতে লাগলো, যে কেন কন্ডাক্টর আমার কথার জবাব দিচ্ছে না? কেন ড্রাইভার ক্রমাগত ভেবু বাজিয়ে যাচ্ছে? কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, ভাই, এরকম তোমার ভাড়ার পয়সা। সে মস্ত একখানা কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি নিয়ে আমার হাতে ছ্যাঁত করে ছোড়া মারলে। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির। তার চোখের পলকও পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিঃশব্দতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম। কি কুক্ষণেই যে আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যত বাড়ি ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথরে দৃষ্টিতে চোখ পড়ে। কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের উপরে দুহাতের ভেতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতে হলো। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে। গাড়ি না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি।
অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পেছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতো মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলক করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তবে তবে কোত্থেকে এলো এরা? কখনো উঠলো এরা গাড়িতে? একে একে সকলকার মুখের দিকে তাকিয়ে দেখলুম সব মুখে মরার মতো স্থির, নির্বিকার। সব চোখের পাথুরের দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমারই দিকে। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনি নয়, অথচ সে চাউনি দেখলে গা ছমছম করে, গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভিতর দিয়ে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আরেক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত স্বরে যেমন যেমন হঠাৎ করে তারা গাড়ির ভেতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমারই অজান্তে। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর। তাদের দেখা যায় কিন্তু ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিল। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতো বেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে। কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না, সোজা জমালয়ের দিকে যাচ্ছি। কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালো। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। তারাও স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতরে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এইরকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের কাছটা শিউড়ে শিউড়ে উঠতে লাগলো। আমি কি জেগে আছি নাকি নাকি স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠলাম, কন্ডাক্টর, গাড়ি থামাও, কন্ডাক্টর, কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি থামাও। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবার চেষ্টাও সে করলে না। আবার বললাম, কিন্তু তাতেও কোনো ফল হলো না। রেগে গিয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি তাকে নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুঁতে পারলাম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার করে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাওয়ার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও বলছি। এই ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও। গাড়ি থামানোর ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে থাকলাম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালেন। সে মুখে এক তিলো মাংস নেই। সে মুখ সাদা ধপধপে হাড়ের মতো। নাক ও চোখের জায়গায় 3-3টে গর্ত। দুঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরের অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠতে লাগলো। আমি আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসির আওয়াজ শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপর জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম।
কালকে রাতের বিভীষিকার কথা সকলকে বললাম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসারক পর্যন্ত এসেই তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওইসব খেয়াল রেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, খেয়াল নয়। শুনছিলেন আজকের গল্প কঙ্কাল সারথি। কথক অভিজিৎ, কন্ডাক্টর ও বাবার চরিত্রে পথিক, আর বিশেষ কিছু চরিত্রে আমি খুশি। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়াকে। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।